নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বুদ্ধদেব গুহর চারুমতি। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্প শেষে একটা লাইক দিয়ে যাবেন। আজ উপন্যাসের 7ম পর্ব। ধীরে ধীরে অর্জুন সেই প্রাচীন আমলকি গাছের গুঁড়ির কাছে গিয়ে পৌঁছল। ওই বনভূমিতে সকলেই প্রাচীন। পাহাড় শ্রেণীর বয়স কত হাজার বছর তা তারাই জানে, গাছেদের কারো শতাধিক। নদীর বয়সও শুধু নদী নিজেই জানে। তাদের সবাকার কি জন্মদিন পালিত হয়? বোধহয় হয় না, কারণ পাখির ডিমের মতো, মানুষের সন্তানের মতো তাদের জন্ম তো কোনো এক বিশেষ ক্ষণে হয় না। হাজার হাজার বছর ধরে পৃথিবীর শরীরের আপাত অপ্রত্যক্ষ ভাঙা গড়ার খেলার মধ্যে দিয়ে তারা জন্মায়। এক পাখি এক গাছের ফুল বা ফল মুখে করে উড়ে যায় দূরের পাহাড়ে বা উপত্যকায় বা নদী পাড়ে। সেই ফুলের রেণু বা ফলের বীজ থেকে তাদের জন্ম হয় প্রথম আষাঢ়ের কোনো গুমট করা রাতের অঝোর বর্ষণে। কখনো কোনো পাখি কোনো ফল মুখে নিয়ে উড়ে গিয়ে কোনো মহীরুহর কোটরে বসে তা খায়। বীজ পড়ে থাকে কোটরেই। তারপরে অনেক বছরের ফাগুন ও চৈতি হাওয়াতে ধুলোর আস্তরণের পর আস্তরণ জমে সেই কোটরের ভিতরে। আষাঢ় শ্রাবণে বৃষ্টির আঙুল গিয়েও পৌঁছয় সেখানে। তারপর এক সময় সেই বীজ থেকে গাছ জন্মায়। এক গাছের মধ্যে অন্য গাছ সহাবস্থান করে। অর্জুনের বন্ধু ভিখারি পণ্ডা একদিন বলেছিল যে ইংরেজিতে এই বায়বীয় ও জলজ সঙ্গমজনিত বৃক্ষলতার জারজ সন্তানোৎপাদনের প্রক্রিয়াকে সিম্বায়োসিস বলে। অর্জুনের ঘোর ভেঙে গেল কোনো ছোট পাখির হালকা শীষে। শীষটা এলো ওপর থেকেই। উপরে তাকিয়ে দেখল পাখি নয়, ফাটা রহমান তাকে শীষ দিয়ে গিরিখাত বা খোলের পাশের পাহাড়ের উপরে উঠে আসতে বলছে। গভীর ও নির্জন বনের মধ্যে মানুষ সাধারণ গ্রামে কথা বললেও তা বহু দূর থেকে শোনা যায়। সম্বলপুর বা সুন্দরগড় এমনকি রেড়াখোলে গেলেও বোঝা যায় কত এবং কত রকম শব্দ সেই সব জায়গায়, এবং তা কি উচ্চগ্রামে ওঠে অবিরাম। গাড়ি, বাস, ট্রাক, অটো, সাইকেল রিক্সা বা মানুষের গলার স্বরের কথা তো বাদই। শুধু ঘরে ঘরে পাখা চললেও গরমের দিনে যা শব্দ হয় তাই কয়েক লক্ষ জংলি মাছির বা প্রজাপতির ডানার গুঞ্জনের সমান। শহরে আজকাল সত্যিই বড় শব্দ। রেডিও, টিভি, লাউডস্পিকার, কানের উপরে যে কত অত্যাচার হয় তা বলবার নয়। আর যেখানে যত বেশি শব্দ সেখানে মানুষ তার গন্তব্য, তার একাগ্রতা, তার নিবৃত্তি তত বেশি হারিয়ে ফেলে। কেন যে সাধু সন্ন্যাসীরা নির্জন পাহাড়ে বা বনে বা মরুভূমিতে গিয়ে সাধনা করেন তাই হাতিগির্জা পাহাড় শ্রেণী, হাতিডিহ বা মেঘমালা পাহাড় শ্রেণীতে এমন করে ফাটা রহমানের মতো একা একা এসে না ঘুরতে পারলে হয়তো জানাও যায় না। হাতিগির্জা পাহাড় শ্রেণীর এই খোলের মধ্যে এসে দাঁড়ালেই বোঝা যায় নির্জনতার স্বরূপ। অর্জুনের নিজের অভিজ্ঞতা সীমিত, তাই ও বাড়ির কাছাকাছি এইসব পাহাড় বনের কথাই শুধু জানে। রেড়াখোলে বা কাঞ্জিয়া খোল বা ফুলঝাড়ু বা জাদুলুসিন পাহাড় শ্রেণী বা বামরা বা সুন্দরগড়েও অর্জুন কখনো যায়নি। সেসবের কথা সে শুনেছে শুধু ফাটা রহমানেরই মুখে। তবে ভিখারি পণ্ডার ঝিল্লি কাবিলের আস্তানাতে বাঁশের চাটায়ের ছোঁয়ের নিচে অনেক অন্ধকার ও চাঁদের জলজ নিস্তব্ধতাও তাকে বনজ নিস্তব্ধতার মতোই মুগ্ধ করেছে। সমুদ্রে কখনো নৌকা ভাসিয়ে যায়নি অর্জুন। বড় স্বাদ আছে যে সামুদ্রিক নৈঃশব্দের রকমটা কি তা একবার জানে। কে জানে সুযোগ আসবে কিনা। এই ছোট্ট জীবনে এই বিরাট পৃথিবীর কতটুকুই আর জানতে পারবে। এককে দিয়েই বহুর স্বাদ মেটাতে হবে। ওর মনে পড়ে গেল ফাটা রহমান একদিন ওকে ছকমানিনীর 4 ছকে পানের দোকানের সামনে চবুতরাতে লুঙ্গি হাঁটুর ওপর তুলে গুন্ডি পান চিবোতে চিবোতে বলেছিল, বুঝলি অর্জুন, বন, জঙ্গল, পাহাড়, বিল, নদী, সমুদ্র এসবই হচ্ছে মেয়েদেরই মতো। এদের বাইরে থেকে বা দূর থেকে একই রকম বলে মনে হয়, কিন্তু এরা প্রত্যেকেই আলাদা আলাদা। কিন্তু এই একটা ছোট্ট জীবনে যেমন পৃথিবীর সব জায়গাতে যাওয়া যায় না, একটি বা দুটি জায়গাতে গিয়েই বহুর কল্পনা করে নিতে হয়। মেয়েদেরও 1-2জনকে জেনে বা পেয়ে বহুর ধারণা করে নিতে হয়। যে মানুষরা বোকা তারাই বহুর পিছনে দৌড়ে বেড়ায়। তারপরে একটু চুপ করে থেকে বলেছিল, খোদা মানুষকে যে দান দিয়েছেন তার অন্য কারো কেউ দেননি।
অর্জুন জিজ্ঞেস করেছিল, কি সেটা? সেটা কল্পনা শক্তি, যা তিনি আর কোনো জীবকেই দেননি। যার কল্পনা শক্তি আছে তাকে গরিব করে, অনভিজ্ঞ করে কে রাখতে পারে? আবারও অর্জুনের ঘোর ভাঙিয়ে ফাটা উপর থেকে শীষ দিল। শীষ দিয়ে যে আদর করা যায় তা জানত, কিন্তু ধমক দেওয়া যায় তাই প্রথম জানল অর্জুন। তারপরে সে তরতরিয়ে উঠে গেল উপরে। তারপরেই জঙ্গলের একা গোদা দাঁতাল হাতিটার উড়ুর মতো মোটা একটি ডালে উঠে পিছনে কাণ্ডকে পিঠ বালিশ করে আরাম করে বসল। একেবারে কাছাকাছি হওয়াতে ফিসফিসিয়ে মৌটুসি পাখির মতো কথা বলা যায়। বললে সে শব্দ সকালের বনের হাওয়ার শব্দর সঙ্গে মিশে যায়। সেই উঁচু ডালে বসে সামনে চেয়ে অর্জুনের চোখ আর নাক বসন্ত বনের সৌন্দর্যে আর সুগন্ধে ভরে গেল। কত যে রং, কত যে সুবাস সেই ভোরের বাতাসে আন্দোলিত, মথিত হচ্ছে। অর্জুন বলল, কি করছো এখানে বসে রহমান দাদা? নামাজ পড়ছিলাম রে, তুইও পুজো কর। এক আসনে বসা তোদের ৩২ কোটি দেবতাকে এমন করে আর কোথাওই পাবি না। আমিও পাবো না খোদাকে এমন করে আর কোথাওই। যারা হাজি হতে মক্কাতে যায় তারা যাক, আমার কোনো দরকার নেই। তারপরই বলল, একটা কথা ভাবলে আমার ভারী রাগ হয়ে যায়, বুঝলি অজা? কি কথা? যে মানুষের পয়সা নেই, সে হিন্দুই হোক কি মুসলমান, সে শালার জন্য কোনো পুণ্যই নেই। পুণ্য অর্জন করতেও পয়সা লাগে। ধ্যাৎ শালা, এ কখনোই ভগবান আর খোদার ইচ্ছে হতে পারে না, হতেই পারে না। এইখানে বসে তার কথা ভাব, তোর কেদার বদ্রী, হিংলাজ, হরিদ্বার, ঋষিকেশ সব তীর্থ হয়ে যাবে, আমারও হজ করা হবে। বলেই ফাটা রহমান বলল, আর একটাও কথা নয়, দাঁতালটা আজ কাছাকাছি আছে, সে শালাও বোধহয় পুজো করতে এসেছে এই বসন্ত বনের বেহেস্তে। হাতিদের দেবতার নাম কি? আর কথা নয় এখন, পরে বলবো। ফিসফিসানি বন্ধ হয়ে যেতেই হাওয়ার শব্দটা জোর হলো। নানা ছোট বড় গাছগাছালির গায়ে আদরে সোহাগে হাত বুলিয়ে যাচ্ছে বসন্ত শেষের হাওয়াটা। ফুলেদের বুক থেকে গন্ধ উড়িয়ে আনছে। পর্ণমোচী গাছেদের লাল, হলুদ, খয়েরি পাটকিলে কালো পাতা তুলে নিচ্ছে এক এক করে, নাতনিরা যেমন দাদু দিদার পাকা চুল তোলে। সে বিভিন্ন রঙা পাতাকে হাওয়া তার হাজারো হাতে উৎসারিত করছে সুনীল আকাশের দিকে। তারপরেই সেই উচ্চতা থেকে নাচতে নাচতে, ঘুরতে ঘুরতে, ভাসতে ভাসতে নেমে আসছে পাতারা বনভূমির পায়ের কাছে, হাতে হাতে বহুরঙা পাতার নরম গালচে পাতবে বলে। হঠাৎই বুকের মধ্যে চমক তুলে কাঠবিড়ালি ডাকতে লাগলো, একটা কালো শিরিষের কাণ্ডতে নিজের শরীরটাকে আটকে রেখে। কাঠবিড়ালি যখন ডাকে তখন তাদের লেজটা ক্রমাগত ওঠে নামে। যারা কাঠবিড়ালির ডাক না চেনে তারা পাখির ডাক ভেবে এদিকে ওদিকে সব গাছে যতই খোঁজাখুঁজি করুক না কেন, কোথাওই তাদের খুঁজে পায় না। তারা ভাবতেই পারে না যে গাছের উঁচু ডালে নয়, কাঠবিড়ালি রয়েছে হয়তো কাণ্ডরই গায়ে। ডালের উপরে বসে যে তারা ডাকে না কখনো, এমন নয়, ডাকে। কিন্তু যারা তার ডাক চেনে না তারা তো পাখিই খোঁজে। আদপে যে পাখিই নয়, তাকে পাখি খোঁজা করলেই বা সেই পাখিকে দেখা যাবে কি করে? বনের গভীর থেকে নানা পাখি ডাকছে, তবে সকালেরই প্রহরে যারা ডাকে তারা প্রভাতী পাখি নয়। কিছু পাখি আছে তারা দিনে রাতে সবসময় ডাকে, পুলক হলেই ডাকে। কিছু ডাকে রাত পোহাবার আগের ব্রাহ্ম মুহূর্তে, কিছু ডাকে রাত পোহালে, কিছু ডাকে ভর দুপুরে, আরও কিছু সূর্যাস্তের সময়। অন্যরা রাত পাখি, শুধুই রাত পাখি। এসবই অর্জুন জানে শিশুকাল থেকে, ফাটা রহমানও জানে। কিন্তু সব জানা সত্ত্বেও যখন বনের মধ্যে আসে তখনই মনে হয় এই প্রথমবার এলো যেন। সব শব্দ, গন্ধ, দৃশ্যই নতুন ঠেকে। কে জানে বনের মনে কি আছে, কেমন করে এমন গুণ করে মনকে। কিছুক্ষণ পরে রহমানদা নাক ওপরে তুলে হাওয়াতে গন্ধ শুকল। কিসের গন্ধ কে জানে। তারপর বলল, কুচিলাঘর, সাতমহুয়া, শীর্ষিপদা, কুকুরামাট্টি, ঝুঝুরু ইত্যাদি সব গ্রামের মানুষদেরই হুঁশিয়ার করে দিতে হবে, হাতিটা মস্তিতে আছে। কি করে বুঝলে? গন্ধ পাচ্ছি যে হাওয়াতে। মস্তির গন্ধ? হ্যাঁ, হাতির গায়ের গন্ধর সঙ্গে মস্তিরও গন্ধ। ওদের কপাল থেকে এখন লালচে রঙা রস গড়ায় একরকম। সে কি, কেন?
আহা, হাতিরাও তো প্রাণী, যার প্রাণ আছে সেই তো প্রাণী, আর প্রাণ থাকলেই কাম থাকে, এবং কাম এমনিতে শরীরে সুপ্ত থাকলেও কখনো কখনো তা জেগে ওঠেই। তবে সেদিক দিয়ে দেখতে গেলে বলতে হয়, বাঘ বা হাতি, মানুষ বা কবুতর বা চড়াই পাখিদের চেয়ে অনেকই উচ্চস্তরের প্রাণী। তারা কামের কামড় খায় বছরে একবার দুবার। মানুষের মতো বা কবুতর বা চড়াইয়ের মতো প্রতিদিন রাত বা প্রতি মুহূর্তেই কাম তাদের জ্বালিয়ে মারে না। কামের মতো হারামি আর দুটি নেই। তার নিবৃত্তি না হলে মানুষ কোনো কিছুতেই মন লাগাতে পারে না। এইসব মহাশক্তিধর পশুরা মানুষের মতো সদাই কামতাড়িত কামপীড়িত নয় বলেই তারা অত বেশি শক্তিধর। তাই? অবাক হয়ে বলল অর্জুন। কাম ব্যাপারটা যে ঠিক কি তা জানে না অর্জুন। মানে শরীরের মধ্যে অনামা রিকিঝিকিটা প্রায় তাকে ধিকি ধিকি আগুনে জ্বালায়। রাজকুমারী চারুমতিকে দূর থেকে দেখতে পেলেই, বা আজ সকালে যেমন নলিনীকে দেখে হঠাৎই এক আকাশ রোদের মধ্যে ঝরঝরিয়ে ক্ষণিক বৃষ্টির মতো, অনেকক্ষণ বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হলে রামধনু ওঠার মতো, অথবা শরৎ সকালে শিউলিতলায় শিউলি ফুল ঝরার ঝলক ঝলক গন্ধর মতো এক ক্ষণস্থায়ী অথচ তীব্র এবং শুধুমাত্র তীব্রতার কারণেই অস্বস্তিকর খারাপ লাগা মেশানো ভালো লাগার মতো যে অনুভূতি, তাকেই সম্ভবত কাম বলে মানুষে। হ্যাঁ, কামকে অর্জুন জেনেছে, তবে কামের পরিপূর্তি হয়নি এখনো। অর্জুন ভাবে না হয়েছে যে তা ভালোই। তারই এখনো অরমিত শরীর পাকা ফোঁড়াতে আলতো করে আঙুল বোলানোর অনুভূতি দেয়। ফোঁড়া ফেটে গেলে এই অনির্বচনীয় আরাম তো থাকবে না আর। ফাটা বলে, এই সময় হাতিরা সর্বনাশা কাণ্ড করে সব। কি মাদি কি মদ্দা। যেমন পাহাড় প্রমাণ শরীর তাদের, তেমনি পাহাড় প্রমাণ কাম তো। তারপর বলল, তোর পুণ্যমাংসাকে বলে দিস এই হাতিটা এই অবস্থাতে যতদিন এখানে আছে ততদিন দূর দূরান্ত থেকে রোগীরা গরুর গাড়ি করে যেন না আসে জঙ্গলের পথ বেয়ে মাউসার কাছে। কেন? কেন কি? গরুগুলোকে সুর দিয়ে ধাক্কা দিয়ে পায়ে পিষে দেবে, দাঁত দিয়ে পেট ফুঁড়ে দিয়ে নাড়ি ভুড়ি সব বের করে দেবে, গাড়ি ফেলে দেবে খাদে যাত্রী সমেত। একলা হাতি এবং তার উপরে মস্তিতে থাকা দাঁতাল যে কি করতে পারে আর না পারে তা আমি জানি বলেই বলছি। বলেই তার অপার বিস্ময় প্রকাশ করতে ফাটা রহমান বলল, আলো বাপ্পালো। ঠিক এমন সময় যে পথ বেয়ে অর্জুন এসেছিল, সেই পথের শেষ প্রান্ত থেকে, সম্ভবত নদীর ওপার থেকেই মনে হলো নলিনীর চায়ের দোকানের উপাস থেকে একটা শোরগোল ভেসে এলো। একাধিক মানুষের ভয়ার্ত চিৎকার, কোলাহল, ধপ ধপ দু তিনটি আওয়াজ, একটি নারী কণ্ঠের তীব্র তীক্ষ্ণ এবং ক্ষণিক আর্তনাদ। ফাটা রহমান এক ঘষ্টানি দিয়ে অনেকখানি নেমে গেল ডাল বেয়ে নিচে। অর্জুনকে বলল, তুই নামিস না গাছ থেকে, যেখানে আছিস সেখানেই থাক। কি হয়েছে? কি হয়েছে জানি না, তবে মনে হচ্ছে যা ভয় করছিলাম তাই হয়েছে। গেলে বোঝা যাবে কি হয়েছে। আমি যতক্ষণ না তোকে ডাকছি তুই নামবি না গাছ থেকে, অজা। অর্জুন ভাবল, কি বিপদেই পড়ল আজ সকালে। এখন কতক্ষণ গেছো বাবা হয়ে গাছে বসে থাকতে হবে তা ঈশ্বরই জানেন। ফাটা রহমান অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে এক হাতে বন্দুক ধরে অন্য হাতে ডাল ধরে মুহূর্তের মধ্যে মাটিতে নেমে গেল। তারপরই নিঃশব্দে দৌড়ে গেল সে ওই পাকদণ্ডী বেয়ে অকুস্থলের দিকে। অর্জুন অবাক হয়ে চেয়ে রইল মুহূর্তে অদৃশ্য হয়ে যাওয়া ফাটার মারিয়ে যাওয়া পথে। ভাবল অর্জুন, মানুষটার সঙ্গে চিতার কোনো তফাৎ নেই। শিকারী জানোয়ারের যে শিকারী, তাকে নিজেও তো শিকার শ্রেষ্ঠ হতে হবে, নইলে সে প্রথম শিকারীকে শিকার করবেই বা কী করে। হঠাৎই সমস্ত পাহাড় উপত্যকা এবং যে খোলের মধ্যে পাহাড়ের ঢালের গায়ে আমলকি গাছের ডালে সে বসেছিল, সেই খোলেও এক নিস্তব্ধতা নেমে এলো। বড় বাঘ যখন ডাকে তখন এই রকম নিস্তব্ধতা নেমে আসে বনের গহনে, কিন্তু বাঘ তো ডাকেনি। উৎকণ্ঠিত হয়ে ফাটা রহমান যেদিকে অন্তর্হিত হলো সেদিকে চেয়ে রইল অর্জুন। বেশ অনেকক্ষণ কেটে গেল। তারপর হঠাৎই পরপর দুবার বন্দুকের আওয়াজ গমগম করে উঠল বনের অলিগলি সব রন্ধ্র। সেই আওয়াজে হনুমান, বাঁদর, হরেক রকম পাখি একই সঙ্গে ডেকে উঠল। আর পর মুহূর্তেই বনের বুককে বিদীর্ণ করে প্যাঁ আওয়াজ শোনা গেল, যেন মার্সিডিস ট্রাকের হর্ন, এবং সঙ্গে সঙ্গে সাইক্লোনের মতো
ভূমিকম্পের মতো কি যেন ছুটে আসতে লাগলো অর্জুনের আমলকি গাছের দিকে। কিছুক্ষণের মধ্যেই সে অশরীরী শব্দ দানব শরীর পেল। অর্জুন দেখল পাহাড়ের মতো দাঁতাল গাছপালা ভেঙে ছুটে আসছে এদিকে। 4 পা তুলে ছুটছে সেই অবিশ্বাস্য বড় স্তন্যপায়ী কালো পাহাড়ের মতো। তার প্রকাণ্ড দাঁতটা সকালের আলোতে ফুটফুট করছে। বাঁ দাঁতি হাতি গণেশ। চলমান সে চলে গেলে মনে হলো যেন সাইক্লোন বয়ে গেল গাছগাছালির কাঁধ ধরে নেড়ে দিয়ে বনের মধ্যে দুর্মুষ পিটিয়ে দিয়ে। আরও কিছুক্ষণ পরে নদী আর আমলকি গাছের মাঝামাঝি জায়গা থেকে ফাটা রহমান গলা তুলে ডাকল, অজা অজা, চঞ্চলেটি আসোস, যেতে চঞ্চল আসিবা পারো। ফাটা রহমানের গলা পেয়েই অর্জুন যত তাড়াতাড়ি পারে আমলকি গাছটা থেকে নেমে নদীর দিকে দৌড় লাগালো। যখন দূরত্ব অতিক্রম করে নদী পাড়ে গিয়ে পৌঁছল, তখন ভাবল ফাটা রহমানের ডাকে সাড়া দিয়ে এই জমালয়ে না এলেই পারত। নলিনীকে দেখা গেল না, তবে ঘন গিলিরি আর মুতরি আর নৌরিয়া ঝোপের মধ্যে থেকে নলিনীর ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল। কি যেন বলছিল সে অসংলগ্ন গলাতে। পথের মাঝে গরুর গাড়ির একটা বলদ পড়েছিল, তার পেটটা যেন বেলুন এমনি করে ফাটিয়ে দিয়েছে কেউ। নাড়ি ভুড়ি সব বেরিয়ে কিছু পথের লাল ধুলোতে পড়েছে, আর কিছু ঝোপে ঝাড়ে লটকে আছে। আর একটা বলদও মরে নদীর জলে পড়ে আছে। মনে হলো তার মাথার উপরে ঐরাবত একটা পা তুলে দিয়ে তার ভবলীলা সাঙ্গ করেছে। যে রোগী নিরাময় হবার আশাতে পুণ্যমাউসার কাছে যাচ্ছিল, সে চিরদিনের মতো রোগমুক্ত হয়ে গেছে। তার পোশাক দেখে বোঝা গেল যে সেই রোগী। তার পরনে শুধুমাত্র একটা গামছা ছিল। পেটে এবং তলপেটে নানান রঙা ওষুধের প্রলেপ। মাটি রোগ, হয়তো পেটে কর্কট রোগ হয়েছিল। লোকটার বুকের উপরে পা তুলে দিয়েছিল মত্ত হওয়া একলা দাঁতাল। বুকটা চেপটে গিয়েছিল মানুষটার, আর নাক মুখ দিয়ে কালো রঙের ধারা বইছিল, তবে ক্ষীণ ধারে। রোগীর 2 সঙ্গীর একজনকে আগে আছড়ে মেরে তারপর দাঁত দিয়ে তুলে ছুঁড়ে দিয়েছে উপরে। তার মৃতদেহ হাত পা ছড়িয়ে একটা ফুল ফোটা মাঝারি মাপের শিমুল গাছের মগডালে অসহায় ভঙ্গিতে ঝুলছে। রক্তে রক্তময় হয়ে আছে পুরো জায়গাটা। পথময় ছড়িয়ে আছে খুব শক্ত রশ্মি কাঠ দিয়ে বানানো গরুর গাড়ির ভাঙা চাকা, দোমড়ানো ছই এবং খড় বিছানো কাঠামো। সম্বিত ফিরে পেয়ে অর্জুন বলল, নলিনী বেঁচে আছে? দেখছি তো, তবে দৌড়ে পালানোর সময় তার পরনের শাড়িখানা কাঁটা ঝোপে আটকে গেছিল। লজ্জায় তার প্রাণটা খেত। শাড়ি ছাড়াই যদি সে উদম হয়ে দৌড়ে না পালাতো, তবে তার বাঁচার কোনো কথাই ছিল না, বলল ফাটা রহমান। তুমি গুলি করলে দাঁতালের শরীরের কোথায়? তার মাথায় বা গায়ের কোথাওই তো রক্ত দেখলাম না। না, দেখার কথাও নয়। এই পথের মাঝে দাঁতাল মেরে কি শেষে দাঁতটা খোয়াতাম? এর মৃত্যু আছে আমারই হাতে, তবে কবে তা বলতে পারছি না। বন্দুক দিয়ে একে মারা সম্ভবই নয়। একে যা দিয়ে কায়দা করা যাবে তার বন্দোবস্ত হচ্ছে শিগগির। কোথাওই গুলি করনি তো? হাতি আমর প্যাঁ আওয়াজ তুলে পালালো কেন? শুধু গুলির শব্দেই কি? ওর সামনের 2 পায়ের বড় বড় নখে ছড়রা দিয়ে মেরেছিলাম। নখে ছড়রা লাগলে হাতির খুব লাগে, কিন্তু তাতে তার তেমন কোনো ক্ষতি হয় না। কিছু ছড়রা নখ ছাড়া পায়ের অন্যত্র যে ছিটকে গিয়ে লাগে না তা নয়, কিন্তু ছড়রার আঘাতে যে ক্ষত হয় তা অল্প কদিনেই শুকিয়ে যায়। মুরগি মারা 4 নম্বর ছড়রা দিয়ে মেরেছিলাম। তোমাকে যদি মেরে দিত? ও আমাকে মারবে ঠিক করলে আমার করার কিছুই ছিল না। আমিও এতক্ষণে মৃতদেহই হয়ে যেতাম। এমন কিছু ঝুঁকি তো সময় বিশেষে জঙ্গলে নিতেই হয়। তবে এই যাত্রা বেঁচে যখন গেছি, তখন এই দাঁতালকে আমি একদিন না একদিন মারবই। ওর জমকেও চিনতে পেরেই প্যাঁ ডেকে 4 পা তুলে দৌড় লাগিয়েছে। তবে তাকে বনের এমন গভীরে মারব যেখানে পৃথিবীর সব দূরবীনের ঠাকুরদা শকুনদের চোখও পৌঁছবে না। শুধু বনচর হায়না আর শেয়ালদের ভাগে পড়বে সে ঐরাবতের মাংসর পাহাড়, আর তার দাঁতটা কেটে নেব আমি হ্যাকশো ব্লেড দিয়ে। বাড়িতে সাজিয়ে রাখবে সে দাঁত? অর্জুন জিজ্ঞেস করল। ফাটা রহমান হেসে বলল, সাজাবো ঠিকই, তবে সে আমি নই। সেই দাঁত সুন্দরগড়ের খুব পয়সাওয়ালা সোনা দিয়ে দাঁত বাঁধানো আর সোনার ঘড়ি পরা বানিয়া সনাতন মহান্তি বেচে দেবে ভুবনেশ্বরের আন্তর্জাতিক চোরাচালানকারীদের।
তারপর সেই হাতিগির্জা পাহাড়ের একলা অভিমানী দাঁতালের দাঁত প্লেনে করে উড়ে যাবে কলকাতা, দিল্লি, চেন্নাই বা বোম্বে হয়ে জাপান বা আমেরিকার কোনো ধনীর বসার ঘরে তার পয়সার গুমর বাড়াবার জন্য। আমি যে টাকা পাবো সনাতন মহান্তির কাছ থেকে, তা দিয়ে হয়তো মাসখানেকের ডাল ভাত, বিড়ি বড়া, দিন দুয়েকের পোড়পিঠে বা এন্ডুলি পিঠে, আমার ছেলে জটার দুজোড়া প্যান্ট শার্ট আর আমার একটা নতুন সাইকেল হবে। আর সনাতন মহান্তির হয়তো একটা নতুন গাড়ি হবে, এতে 5-6 লাখ টাকা দামের। বলেই নলিনীর চাঁপারঙা শাড়িটা কাঁটা ঝোপ থেকে ছাড়িয়ে নিয়ে একটা পলাশের ডালে ঝুলিয়ে দিয়ে চেঁচিয়ে বলল, আমি আর অর্জুন উল্টো দিকে মুখ করে দাঁড়াচ্ছি, তুই দৌড়ে এসে শাড়িটা পরে নে নলিনী। বলেই অর্জুনের পিঠে চাপড় দিয়ে তাকে উল্টো মুখে ঘুরিয়ে নিজেও ঘুরে দাঁড়ালো। নলিনীর দ্রুত পায়ের শব্দ শোনা গেল শুকনো পাতার উপরে। ফাটা রহমান খুব জোরে হেসে উঠে বলল অদৃশ্য নলিনীকে, দাঁতালটা যদি জানতো যে তুই দাঁড়িয়ানি, তবে তোর মৃত্যু হতো বিভৎসতম। হাতির লিঙ্গ দেখেছিস কখনো? এমনি অবস্থাতে নয়, উত্তেজিত অবস্থাতে। দেখলে বুঝতিস। তোরা মানুষের থুরি, পুরুষ মানুষের দরকচা মারা চিচিঙ্গার কারবারি, তোরা হাতির লিঙ্গর কথা জানবি কি করে? তারপরে আরও জোরে হেসে বলল, এই বোধহয় প্রথমবার জীবনে পয়সা না পেয়েও তুই শাড়ি খুললি। কি বললে নলিনী? নলিনী কেঁদে বলল, তুমি মানুষ নও, তুমি পিশাচ। চারিদিকে এত রক্ত, এত মৃত্যু, এত বিভৎসতা, আর তার মধ্যেও তোমার ইতরমি গেল না। ইস, কি রক্ত! ফাটা রহমান বলল, শুধু মৃত্যুতেই কি রক্ত? যেখানে জন্ম সেখানেও তো রক্ত। মানুষ যখন জন্মায় তখন তো সে রক্তের বন্যা বইয়েই জন্মায়। আর মরবার সময় রক্ত স্নান করে কেউ মরলে তা দেখে তোরা তো আদিক্ষেতা কিসের? তারপর নলিনীর মুখের দিকে মুখ ঘুরিয়ে বলল, নে এবার একটু চা খাওয়া তো দেখি। তারপর তুই এখানেই থাকবি। এ পথে যে আসবে যাবে তাদেরই গুন্ডা দাঁতালটার খবর দিবি। আর আমি যাচ্ছি কুচিলা ঘরের পোস্টমাস্টারের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবরটা দিতে হবে। খবরের কাগজে খবর দেবে না? খবরের কাগজ তো শহরের ইংরেজি ফুটানো মানুষদের জন্য। দেশের কোন অচেনা জঙ্গলের অনামা বনপথে কোন নম্বরহীন গুন্ডা দাঁতাল কজন মানুষ আর গরু মোষকে মারল, তাতে খবরের কাগজের কি? ভারতবর্ষ মানে তো বড় বড় শহর, বড় বড় কেতা। এইসব খবরের খোঁজ কে রাখে? শুনেছি খবরের কাগজের মালিকেরা সকালবেলা স্কেল দিয়ে কত ইঞ্চি বিজ্ঞাপন পাওয়া গেছে তাই মাপেন। কোন কাগজ কত বড়, কত ভালো, তা তো খবরের গুণাগুণ বা তাদের মতামতের সততা বা দেশপ্রেম দিয়ে মাপা হয়নি কোনোদিনই। মাপা হয়েছে বিজ্ঞাপনের বহর দিয়েই। এখন এসব কথা বলার সময় নেই। তুই চলে যাওয়া যা রাজকুমারী চারুমতির কাছে রানী বসাতে। তিনি জানলে উপর মহলে খবর যে করেই হোক পাঠাবেন। যা, আমার সাইকেলটা নিয়ে যত জোরে পারিস চালিয়ে চলে যা। কথা হবে পরে, এখন যা। তোকে আর চা খেতে হবে না। বাচ্চা মেয়েটা বড় ভয় পেয়ে গেছে, ওকে একটু সাহস দিই আমি ওর সঙ্গে থেকে। অর্জুনের সামনে নলিনীকে দাঁড়িয়ানি বলতে অর্জুন এবং নলিনী দুজনেই খুব অপ্রতিভ হয়েছিল। কিন্তু ফাটা রহমানের মুখ তো নয়, নর্দমা। হাতি ফিরে আসতে পারে আবার এখানে? পারবে না কেন? হাতি তো পুলিশ চৌকির কনস্টেবল নয় যে থানার সীমার বাইরে আসতে পারবে না। তার যখন খুশি যেখানে খুশি সে আসবে। নিজের খুশি আর স্বাধীনতাকে দাম দেয় বলেই তো তাকে গুন্ডা হতে হয়েছে। সমাজ তাকে তাড়িয়ে দিয়েছে আমারই মতো। চা খেয়ে যাও অর্জুনবাবু, নলিনী বলল। থাক, আর চা খাওয়ার জন্য দেরি করতে হবে না, তুই যা। যেমন আমি ভয় পাওয়াতে জানি তেমন ভয় ভাঙাতেও জানি। নলিনীকে আমি সামলে নেব, তোর চিন্তা নেই। যা অজা। চা তো হয়েই গেছে প্রায়, বাবু খেয়েই যান না এক কাপ, পয়সা নেব না। না, ও চা খাবে না, যা অর্জুন, আদেশ করল ফাটা রহমান। চলে যাওয়ার সময় নলিনীর চোখের দিকে চেয়ে অর্জুন মনে মনে বলল, এখানে তাকে বারবার আসতে হবে, তার সর্বনাশ হয়ে গেল। অর্জুন ভাবছিল, দাঁড়িয়ানির চোখেও এত পবিত্রতা থাকে? সত্যি এই পৃথিবী বড় বিচিত্র জায়গা। তখনও সূর্য ওঠেনি, কিন্তু আলো ফুটেছে রানী বসায়। বসন্ত যেমন প্রেমের মতো নীরবে আসে, তখন সে যে এসেছে তা বোঝার আগেই নীরবে চলে যায়। তার আগমনে কোকিল আর পিউ কাহারা যেমন উত্তেজিত হয়েছিল,
তার চলে যাওয়াতেও তারা সমানই উত্তেজিত। তাদের বুকের মধ্যে পর্যন্ত পৌঁছানোর শিহর তোলার ডাক বুঝিয়ে দিচ্ছে এই প্রথম বৈশাখের ভোরের হাওয়াতে যে বসন্ত এসেছিল তা শুধু তাদেরই ডাকে। চারুমতি সকালের রোদ না ওঠা শান্ত প্রকৃতির মধ্যে হাঁটতে বেরিয়েছিল। রবীন্দ্রনাথের সেই একটা গান আছে না, বৈশাখের এই ভোরের হাওয়া। প্রতি বৈশাখের ভোরেই সে গানটির কথা মনে পড়ে চারুমতি। বৈশাখের ভোরের হাওয়া যে কত ফুল পাতা গাছের গন্ধ বয়ে আনে, যে জানে সেই জানে। কিন্তু এই বৈশাখী আনন্দের মধ্যে এক বিষাদও মিশে থাকে। বিশেষ করে গত 3-4 বছর হলো। আইএএসে বসার আগে পর্যন্ত জীবন প্রত্যাশাতে ভরপুর ছিল। কত কি কল্পনা করেছিল নিজের জীবন নিয়ে। পাখিরা যেমন প্রতি বসন্তে করে, নীর বাঁধে, কবষ্ণ সঙ্গমের পরে উষ্ণ নীরে ডিম পাড়ে, তারপর যতন ভরে সেই ডিম ফোটায়। তারপর বাচ্চারা স্বাবলম্বনের কাছাকাছি আসা মাত্র নীরের কথা ভুলে যায়। কিন্তু পাখি আর মানুষের তফাৎ থাকে, তফাৎ আছে। মানুষের নীড়ের স্বপ্ন, নীড় অনেক বেশি গোলমেলে এবং দীর্ঘসূত্রী। নীড় গড়তেও যেমন সময় লাগে অনেক, ভাঙতেও তাই। এমনকি নীড়ের পরিপ্লুতিও আসে অনেকই দেরিতে। মানুষ বড় ব্যতিক্রমী জটিল প্রাণী। মানুষ পাখি হলে ভালো হতো। সাম্প্রতিক অতীত থেকে প্রতি বসন্ত শেষেই চারুমতির মনে হয়, কখন বসন্ত গেল এবার হলো না গান। মন্দির থেকে প্রভাতী পুজোর মন্ত্রের এবং আরতির ঘণ্টার শব্দ ভেসে আসছে। এবারে চারুমতি ফিরে যাবে, চান করবে। এই সকালের চানটাতে সময় নেয়ও। সারা রাতের সেদ গ্লানি, অনেক না পাওয়া চাওয়ার কষ্টর ক্লেদ এই প্রভাতী চানে মুছে দিয়ে নিজেকে নতুন করে স্বপ্ন সম্ভব করে, পবিত্র করে। ভিখারিণী নয়, রাজকুমারী করে সারাদিনের জন্য তৈরি হয়। সব মানুষের প্রত্যেকটি দিনই তার জীবনের প্রতিবিম্ব। ঠিক প্রতিবিম্ব নয়, ইংরেজিতে যাকে বলে এপিটম। ইংরেজি ভাষাটা কত যে ধনী, বাংলা ভাষাও ধনী, ওড়িয়া ভাষার চেয়ে ধনী। সেদিন মালতী বলছিল, বসন্ত আইলা কি পলাইলা। ওড়িয়াতে পলাইলা বা পালিয়ে গেল শব্দটা অনেক কিছু বোঝায়, অথচ পালানোটা যে কত রকম হতে পারে তা তো সকলেই জানে। পালানো শব্দটার মধ্যেও এক আইন অমান্যতার গন্ধ আছে, যা পলাইলা বললে সবসময় পরিষ্কার হয় না। চারুমতির ইচ্ছে আছে একটা ত্রিভাষী অভিধান লেখার, ওড়িয়া, বাংলা ও ইংরেজি এই 3 ভাষার। চিকুরেরও সাহায্য নেবে সে এই কাজে, গিরিজা দিদির তো নেবেই। চান করে চারুমতি বেরোবে, গাড়ি নিয়ে ঝাড়সুগদা স্টেশনে যেতে হবে গিরিজা দিদিকে আনতে। ঝাড়সুগদা থেকে ট্রেন বদল করে টিটলাগড় প্যাসেঞ্জার করে বামরাতে আসতে পারতেন গিরিজা দিদি, কিন্তু সময় লাগতো অনেকই। বামরা থেকে রানীবসা আসতেও ঘুরপথে আসতে হতো। ওকে নিয়ে এসে তারপরে দুজনে একসঙ্গে জলখাবার খাবে। রান্নার লোককে বলেছে চারুমতি, ফুলকো লুচি, সামান্য ঝোলওয়ালা আলুর তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর বেশি করে ঘি, কিশমিশ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে সুজি লাল করে ভেজে মোহনভোগ রান্না করবে। তার সঙ্গে বাড়িতে তৈরি লেবুর আচার আর বামরা থেকে আনা পোড় পিঠা। গিরিজা দিদি সত্যিই খুব সুন্দরী। কে বলবে তিনি চারুমতির থেকে বয়সে বড়? গিরিজা বললেন, আমরা সোজা স্কুলে যাব তো? না, সোজা যাব না, এখন যাব আমার ওখানে। রাজা বসাতে তোমার কোয়ার্টার হয়ে গেছে। জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে জলের বন্দোবস্তটাই বাকি, আগামীকালের মধ্যে হয়ে যাবে। জল আনছো কোথা থেকে? রানীগাধি নদীর একটা শাখা নদীর ব্যাকওয়াটারে সারা বছর জল থাকে। সেখান থেকে ইজিপসিয়ান হুইলের মাধ্যমে জল তোলা হবে তোমার কোয়ার্টারের মাথার প্লাস্টিকের জলাধারে। স্কুলের ছাত্রাবাসের জলও ওইভাবেই তোলা হবে। ইলেকট্রিসিটি কি নেই এ অঞ্চলে? সব জায়গাতেই যে নেই তা নয়। আমার বাবা ইচ্ছে করেই নেননি রানী বসাতে, রাজা বসাতেও নেই, তবে নেওয়া সহজেই যেত, কারণ বিজলি তো আছে। না নেওয়ার কারণ? কারণ অনেক, বলবো তোমাকে। বাবার তো এরকম ধারণা ছিলই। আমার ধারণাও এরকম যে বিজ্ঞান মানুষকে বড় বেশি আরামই করে তুলেছে। বিজ্ঞানী মানুষকে প্রকৃতি থেকে বিযুক্ত করেছে। থোরো যখন দ্য ওয়ার্ল্ডেন লেখেন, বা ওয়াল্ট হুইটম্যান লিভস অফ গ্রাস, টলস্টয় ওয়ার অ্যান্ড পিস,
থমাস মান, ম্যাজিক মাউন্টেন বা বঙ্কিমবাবু আনন্দমঠ, তখন তো বিজলিবাতি ছিল না। এমনকি পাস্টারনাক যখন ডক্টর জিভাগো লেখেন বরফাবৃত ধুধু রাশিয়ার শীতে বসে, তখনও তো বিজলি ছিল না। জানো গিরিজা দিদি, আমরা বড় অল্প সময়ের মধ্যে বড় বেশি এগিয়ে এসেছি। সৃষ্টিকর্তার সব সৃষ্টিকেই চিড়ে ছেনে জেনে আমরা নিজেরাই সৃষ্টিকর্তা হয়ে গেছি বলে মনে করছি, অথচ স্বয়ং সৃষ্টিকর্তা সম্বন্ধে আমাদের ঔৎসুক্য ক্রমশই কমে আসছে। আমরা ধর্মহীন, ন্যায় অন্যায় বোধহীন, ঈশ্বর বোধহীন রোবটে পরিণত হচ্ছি। আমাদের এই অগ্রগতির শেষ নেই, জ্ঞানের সীমা নেই। ইন্টারনেটের চাবি টিপে আমরা সব জেনে ফেলছি, কিন্তু কতটুকু জানলে আনন্দে দিন কেটে যেতে পারত, কতটুকু রোজগার হলেই মানুষ হিসেবে আমরা সুখী হতাম, সেসব নিয়ে আর কেউই মাথা ঘামায় না। আমাদের প্রেম নেই, বিরহ নেই, প্রতীক্ষা নেই, তিতিক্ষা নেই, দুশ্চিন্তাও নেই। আমরা যন্ত্র হয়ে গেছি, মানুষ আর নেই। আমাদের স্কুলে আমরা এই সর্বনাশা প্রসেসটাকে রিভার্স করতে চাই। মানুষকে আমরা স্বাভাবিকতা, মনুষ্যত্ব, সুখ, শান্তি সব আবার ফিরিয়ে দেব। মানুষের যতটুকু জ্ঞানের প্রয়োজন তার চেয়ে অনেকই বেশি জ্ঞানী হয়ে গেছে মানুষ। আমরা মানুষের জ্ঞান কমিয়ে অপটিমাম লেভেলে আনব। অপ্রয়োজনীয় জ্ঞান মানুষকে খ্যাপা কুকুরের মতো খ্যাঁক খ্যাঁক করা জীবে পর্যবসিত করছে। মানুষকে বাঁচাবো আমরা। গিরিজা অনেকক্ষণ চুপ করে চলন্ত গাড়ির জানলা দিয়ে বাইরের প্রান্তরা দূরের মওলাভাঁজ পাহাড় শ্রেণীর দিকে চেয়ে বললেন, হয়তো তোমার কথাই ঠিকই যে সে বিষয়ে আমি এখনো নিশ্চিত নই, তবে অভিনব যে সে বিষয়ে নিশ্চিত অবশ্যই। একটুক্ষণ চুপ করে থেকে গিরিজা বললেন, জানো চারু, ইংল্যান্ডের দার্শনিক বার্ট্রান্ড রাসেল একটা বই লিখেছিলেন। বইটির নাম দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। বইটি এখনকার যুগের প্রত্যেক মানুষেরই অবশ্য পাঠ্য। উনি বলেছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরবর্তীকালে যন্ত্রই মানুষের হাত থেকে যেসব দৈনন্দিন একঘেয়েমির কাজ তার সবটুকু তুলে নিয়ে মানুষকে মুক্ত করবে, যাতে মানুষ মানবিক ক্রিয়াকর্মে অনেক বেশি সময় দিতে পারে। বইটির কথা আমি জানি, কিন্তু মানবিক ক্রিয়াকাণ্ড মানে কি বোঝাতে চেয়েছিলেন উনি? মানে মানুষ যেসব ক্রিয়াকাণ্ডর জন্যে মানুষ, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, পরোপকার, পরসেবা ইত্যাদি ইত্যাদি। তারপর আর কি ঘটেছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। এই যন্ত্রযুগে, শিল্পযুগে মানুষ শুধু টাকা কামাবার কল, নির্জনতাহীন, ভাবনাহীন, অবকাশহীন এক ধরনের যন্ত্রেই নিজেদের পর্যবসিত করেছে। এর চেয়ে বড় দুর্দৈব আর কি হতে পারে? তারপরে বললেন, তোমার স্কুলে তুমি ঠিক কোন ধরনের শিক্ষা ছেলে মেয়েদের দিতে চাইছো তা জানি না, তবে আমার মনে হচ্ছে তুমি যা করতে চলেছ তা যুগান্তকারী কিছু। একদিন হয়তো শিগগিরই পৃথিবীর নানা দেশে তোমার স্কুলকে রোল মডেল করে, আদর্শ করে হাজার হাজার স্কুল গড়ে উঠবে। কে বলতে পারে? চারুমতি বলল, তোমার মুখে ফুলচন্দন পড়ুক গিরিজা দিদি। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রোদের তাপ একটু কমলে তারপর গিরিজাকে নিয়ে বেরোলো চারুমতি রাজাবসার দিকে। বসন্ত শেষে গ্রীষ্ম যখন প্রথম আসে তখন গরমটাতে হাঁসফাঁস লাগতে থাকে। বৈশাখের প্রথমেই মনে হয় অসহ্য হয়েছে, তারপর ধীরে ধীরে গরমে অভ্যস্ত হয়ে যায় মানুষ এখানে। গত বছরে গরম এরকম প্রলয়ঙ্করী হয়েছিল যে অনেক মানুষ মারাও গেছিল মহানদীর এই অববাহিকাতে। তবে রোদ পড়ে গেলেই একটা হাওয়া ছাড়ে, বৈশাখের সকালবেলাতেও যেমন ছাড়ে। সেই হাওয়াতে আমের ফুল, প্রায় শেষ হয়ে আসা মহুয়া আর কাঁঠালমুচির গন্ধ মম করে। একটি দুটি করে পাতা ঝরতে থাকে পর্ণমোচী গাছেদের শরীর থেকে, লাল, হলুদ, পাটকিলে, খয়েরি এবং কালো। কত যে রং তাদের। হাওয়াতে ঝরে পড়ে, তারপরে হাওয়াই ঝাড়ুদার হয়ে তাদের গোছ করে, অথবা অগোছালো অবস্থাতেই ঝাড় দিয়ে নিয়ে যায় পাহাড়ের গা থেকে পাদদেশে, পাহাড়তলি থেকে পাহাড়ে, হাওয়ার যখন যেমন খেয়াল হয়। বছরের এই সময়টাতে এসে পৌঁছলেই চারুমতি তার প্রথম যৌবনের কথা মনে হয়। ঋতুমতী কন্যার নাম না জানা নানা প্রবল বোধসমূহর সমষ্টি বৈশাখী প্রকৃতির ঝাঁজের মতো বুকের মধ্যে অনুভূত হয়। শুধুমাত্র মেয়েরাই জানে এই তীব্র ঝাঁঝের কথা।
গিরিজা দুপাশে তাকাতে তাকাতে মন্ত্রমুগ্ধ হয়ে যান। বলেন, দেবেন ঠাকুর এই জায়গাটাতে এসে পৌঁছলে বীরভূমের ছাতিমতলাতে পালকি না থামিয়ে এখানেই থামাতেন। আশ্রম করার এর চেয়ে উপযুক্ত জায়গা আর কি আছে? রবীন্দ্রনাথ তো এইসব জায়গাতে আসেননি। রবীন্দ্রনাথ সম্ভবত ওড়িশাতেই আসেননি কখনো। ওড়িশার প্রকৃতি ও মানুষকে জানলে তিনি নামতা শোনায় 100 উড়ে লিখতে পারতেন না। এই পংক্তি যে উনি আমাদের অসম্মান করার জন্য লিখেছেন তা আমার মনে হয় না। কিন্তু আসলে শিক্ষিত বাঙালিদের একটি মস্ত বড় অংশই বেশ কুপমণ্ডুক ছিলেন এবং আজও আছেন। তারা লন্ডন, প্যারিস, রোমকে যতখানি জানেন তার ছিটে ফোটাও জানেন না ভুবনেশ্বর কি কটক কি গুয়াহাটি বা পাটনাকে। নিজেদের প্রতিবেশ সম্বন্ধে বাঙালি হয়তো চিরদিনই অজ্ঞ। এই অজ্ঞতা বাঙালি জাতের অশেষ ক্ষতিও করেছে। চারুমতি বলল। গিরিজা চুপ করে রইলেন। ওরা যখন রাজা বসাতে গিয়ে পৌঁছল তখন রোদের তাপ আর তেমন নেই। পশ্চিমের যে বিলটি থেকে পার্সিয়ান হুইলে করে জল উঠবে সেই বিলের মধ্যে কিছু ডুবডুবা বা ড্যাবচিক হাঁস উঠছে আর ডুবছে। কিছু কমন ইগ্রেটস আছে বিলের পাড়ে পাড়ে। এক ঝাঁক হুইসেলিং টিল ইতিউতি সাঁতরে বেড়াচ্ছে। ওরা পরিযায়ী পাখি, খুব শিগগিরই উড়ে চলে যাবে আরব সাগর পেরিয়ে ইউরোপের কোনো দেশে বা ইংল্যান্ডেই। জল পাখিদের ডানাতে রোদ ঠিক রোদছিল। গাড়ি থেকে নেমে চারুমতি বলল, তোমার বাড়ির গেট দুটি মস্ত মস্ত কদম গাছের মাঝে রেখেছি। পছন্দ তো গিরিজা দিদি? খুবই পছন্দ, কিন্তু কদমতলে বাঁশি বাজাবে কে? কদম গাছ রাখলেই তো হলো না। কৃষ্ণর বন্দোবস্ত কি রেখেছ? ভালোই বলেছ। কৃষ্ণই যদি জোগাড় হবে তবে তো আমি রাধা হতাম। আমার কপালে তো হলো না। এখন তোমাকে দেখে যদি আসে কোনো কৃষ্ণ। বাহ, এইগুলো কি গাছ? চাঁপা গাছ। কি চাঁপা? কনক চাঁপা। এত বড় বড় হয় গাছগুলো? এর চেয়েও বড় হয়। ফোটে কখন? বর্ষাতে ফোটে। তুমি আগামী বর্ষাতে পাগল হয়ে যাবে চাঁপা আর কদম ফুলের গন্ধে। গন্ধে গন্ধে আমোদিত হয়ে নিশ্চয়ই আসবে কৃষ্ণ। থাক, আর দরকার নেই। রাজা বসার স্কুলকে তো আর বৃন্দাবন করে তুলছি না। হেড দিদিমণি রাধা হলে ছাত্রীদের কি হবে? সে কথার উত্তর না দিয়ে চারুমতি বাড়ির কেয়ারটেকারকে বলল, দেখছো কি, দরজা খোলো, জানলাও খুলে দাও সব ঘরের। দিদি পরশু থেকে এখানেই থাকবেন। জল উঠছে কি? কাল সকাল থেকেই উঠবে, বন্দোবস্ত সব হয়ে গেছে। এ তো চানের জল। খাবার জলের বন্দোবস্ত পুরো হয়েছে? হ্যাঁ রাজকুমারী। গিরিজা বললেন, খাবার জল আসবে কোথা থেকে? বড় বড় ব্যাসের 4টে কুয়ো খাটানো এবং বাঁধানো হয়েছে যাতে প্রখরতম গ্রীষ্মেও কমপক্ষে 20 মিটার জল থাকবে। এখান থেকেও ইজিপশিয়ান হুইলে জল উঠিয়ে খাবার জলের আলাদা ট্যাঙ্কে রাখা হবে। শুধু আমার জন্যে? না, তা কেন, সকলের জন্যেই। আজ তোমার বাড়িটি ভালো করে দেখে কি কি খামতি আছে তা আমাকে বলো। তোমার শোয়ার ঘরের, বসার ঘরের, চান ঘরের, রান্নাঘরের পর্দার রং পছন্দ হয় কিনা দেখো। আমি কিনেছি পছন্দ করে। সোফার কভার, বেডরুমের বেড কভার, বেডশিট সব রাখা আছে ইস্ত্রি করে। এখন দেখতে চাও তো দেখাতে পারি, আর যদি লাগানোর পরে দেখতে চাও তবে কাল এসে দেখো। কালকে রাধাও আসবে। রাধাকে? রাধা তোমার দেখাশোনা করবে, রান্না বান্না করবে, কাপড় কেচে দেবে, দরকার হলে কোমর টিপে দেবে অথবা পা। রক্ষে করো, জগন্নাথ করুন গা পা টেপাবার সময় আসতে যেন আরও অনেক দেরি থাকে। তারপরে গিরিজা বললেন, কিন্তু এই কদম্ব মূলে তো রাধার বন্দোবস্ত তুমি করেই রেখেছ। তবে আর আমাকে রাধা হতে বলছিলে কি জন্যে? আচ্ছা, রাধাতে রাধাতে তফাৎ নেই কি? আর তুমি কি? আমি বৃন্দা। গিরিজা হেসে ফেললেন। তারপর বললেন, যদি কৃষ্ণ হয়ে কেউ আসে তখন বৃন্দার রাধা হতে ইচ্ছে করবে না তো? না, কথা দিচ্ছি করবে না। মনে মনে আমি এক কৃষ্ণকে সমস্তটুকু মন সমর্পণ করেছি। অন্য কোনো কৃষ্ণকে সে মন আর দেওয়া সম্ভব হবে না বোধহয়। সে কে?
তা শুনে কি করবে গিরিজা দিদি? আসলে তার মন এখনো পড়তে পারিনি। আমি তার রাধা হতে চাইলেও সে আমার কৃষ্ণ হবে কিনা তা জানবো কি করে? তা ঠিক, মানুষের মন জানার মতো দুরূহ কাজ দুটি নেই। আর এই জানাজানির কথা আমরা পূর্বী মানুষেরা যতখানি জানি, পশ্চিমের মানুষেরা ততখানি জানে না। ওদের মনকে ওরা শরীরের সঙ্গে গুলিয়ে ফেলেছে। ওদের শরীরটাই মন না মনটাই শরীর তা ওরা নিজেরাই জানে না। বাহ, ভারী সুন্দর বলেছ তো। তার কোমরে গোঁজা রূপোর চাবির গোজ বের করে বসবার ঘরের চাবি খুলে ঘরে ঢুকতে ঢুকতে বলল চারুমতি। তারপরে স্বগতোক্তি করল, মহান্তিবাবু আসিলানি কাই, তাঙ্কু 4টা বেললে আসিবাকু কহিতেলি। সেজন কে? গিরিজা শুধলেন, মহান্তিবাবু পুরো স্কুল কমপ্লেক্সের ইঞ্জিনিয়ার, কেয়ারটেকার, মেইনটেনেন্সের লোক। উনিও থাকবেন এখানেই, ওর কোয়ার্টারে, সারা বছর সবকিছু দেখাশোনা করার জন্য। কলকাতায় এমএন দস্তুর কোম্পানিকে দিয়ে আমার এই স্কুল কমপ্লেক্সের প্ল্যান করিয়েছিলাম। ওরাই দিয়েছে মহান্তিবাবুকে। স্কুল অফ আর্কিটেকচার থেকে পাশ করা। আমার এই চাকরি তার পছন্দ। উনি দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর কি হায়দ্রাবাদে নিজের পেশার ফার্ম করতে পারতেন, 4 গুণ বেশি মাইনে পেতে পারতেন চাকরি করলেও। কিন্তু ভদ্রলোক মাটির কাছাকাছি থাকতে চান, প্রকৃতির মধ্যে নিজের চাহিদাকে যথাসাধ্য সীমিত করে রাখতে চান উনি। আর বিয়েও করেছেন উত্তরপ্রদেশের একজন শিক্ষিকাকে, ভারী মিষ্টি মেয়ে, তার নাম সারদা। মেয়েটি রেণুকুটের কাছে এক আশ্রমেই মানুষ। সেও আমাদের স্কুলে যোগ দিচ্ছে 1 সেপ্টেম্বর থেকেই। কি বিষয় পড়ান? মন্টেসরি ট্রেনিং আছে। ভাবছি নিচু ক্লাসেই পড়াতে দেব। উপরের ক্লাসে পড়ানোর চেয়ে নিচু ক্লাসে পড়ানো সম্ভবত অনেক কঠিন। সে কথা ঠিক, গিরিজা বললেন। এমন সময় বাইরে একটি মোটরসাইকেলের ভটভট আওয়াজ শোনা গেল। শব্দ থেমে গেলে হেলমেট হাতে নিয়ে একজন ছোটখাটো মানুষ বসার ঘরে ঢুকে বললেন, সরি রাজকুমারী, মোর টিক্কে দেরি হয়ে গলা, আজ মু মরি যাইতান্তি। কাই কন হইথেলে? সে গুন্ডা হাতিটা মন্তে মারি পকাইথেলে। সে কি, কোথায়? ওই কুচিলা ঘরের পথে। সে কি, ওই পথে কেউ মোটরসাইকেল নিয়ে যায়? ওই গুন্ডার কথা কে না জানে। সেদিনই তো হাতিনালার পাশেই একসঙ্গে অনেকজন মানুষ এবং গাড়ির বলদও মেরেছে। তা ওদিকে কি করতে গেছিলেন? কিছু করতে নয়, হাতিগির্জা পাহাড়ের নিচে সারাটা দুপুর কাটাবো বলে টিফিন বাটিতে রুটি তরকারি নিয়ে পৌঁছে গেছিলাম। যাবার সময় কোনো বিপত্তি হয়নি, হলো ফেরার সময়। হাতিরা, কোনো হাতি মোটরসাইকেলের ভটভট আওয়াজ পছন্দ করে না, বাবা আমাকে বলেছিলেন। আর গুন্ডা হাতির তো কথাই নেই, ওই আওয়াজে ওরা অত্যন্ত বিরক্ত হয়। সে আর বলতে ম্যাডাম। তারপর হেলমেট ধরা হাতেই 2 কান 2 হাতে ঠেকিয়ে বলল, আর কখনো মোটরসাইকেল নিয়ে জঙ্গলে যাই? সারদাও সঙ্গে গেছিল নাকি? না না, সে জঙ্গল টঙ্গল ভালোবাসে না। সে কি, তাহলে এই জঙ্গলে আপনি থাকবেন কি করে? আমি থাকব, ওর ইচ্ছে না করলে চলে যাবে। ছেলেপুলে তো হয়নি আমাদের, আর বিয়েও হয়েছে মোটে 2 বছর। ও তো নতুনই আছে এখনো। অন্য কোনো নতুন পুরুষ খুঁজে নিয়ে ঘর করবে তার সঙ্গে। শহরে থাকবে, চ্যানেল টিভি দেখবে, ইন্টারনেটে কথা বলবে সারদা.com প্রিয়জনের সঙ্গে, নেট সার্ফিং করবে, সর্বজ্ঞ হবে। জ্ঞান আর তথ্য ওর মাথাতে মরা ব্যাঙের শরীরে লাল পিঁপড়ে যেমন করে গিসগিস করে তেমন করে গিসগিস করবে। সাধারণ সুস্থ মানুষ থাকবে না, আরও সব জানতা মানুষ হয়ে যাবে, যারা ওই গুন্ডা হাতির চেয়েও বিপজ্জনক। ওরা সকলেই হেসে উঠল। গিরিজা বললেন, যা দেখছি শুনছি তাতে কখনো কোনো ডাইনোসর তোমার স্কুল ইন্সপেক্ট করতে এলেও অবাক হব না। ডাইনোসর কেন গিরিজা দিদি? হাতিও আসবে না কোনোদিনও। এই পৃথিবীতে শুধুমাত্র মানুষই থাকবে, আর সব ম্যামলস, মেরুদণ্ড সম্পন্ন এবং মেরুদণ্ডহীন প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবে এই গ্রহ থেকে একদিন। ঈশ্বর যাদের উৎকৃষ্টতম করে গড়েছিলেন এবং আজ যারা নিকৃষ্টতম প্রজাতি, সেই মানুষই এই পৃথিবীর সর্বনাশ সম্পন্ন করবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। গিরিজা চুপ করে রইলেন। তারপর বসার ঘরের বড় বড় জানলাগুলোর সামনে একটুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, বাহ,
কি সুন্দর দৃশ্য চারদিকে। চারুমতি মহান্তিবাবুকে বললেন, জলের বন্দোবস্ত কি হলো? আজ থেকেই তো পারিজা মেম সাহেবের থাকার কথা ছিল এখানে। তা ছিল, কিন্তু চ্যাটার্জি সাহেব পার্সিয়ান হুইলের বন্দোবস্ত মানা করে দিয়েছেন। কেন? বলেছেন এখানে জেনারেটর বসবে এবং পুরো স্কুলের খাবার এবং অন্যান্য সব প্রয়োজনের জল উঠবে সাবমার্সিবল পাম্পে কুয়ো থেকে। জেনারেটরে আলো পাখাও চলবে। জেনারেটরে? হ্যাঁ, উনি তো তাই বললেন। চারুমতির মুখ রাগে লাল হয়ে উঠল। সে মহান্তিবাবুকে বলল, দেখুন, এই স্কুল হয়েছে আমার টাকাতেই, চলবেও আমার টাকাতে। আমার স্বপ্নানুযায়ী এই স্কুল গড়ে উঠেছে, তাই এখানে আমি যা বলি তাই আইন বলে মান্য হবে। চ্যাটার্জি সাহেবের সঙ্গে আমি নানা ব্যাপারে পরামর্শ করি এবং করেছি, সেটা ঠিক। গিরিজা দিদির সঙ্গেও করব, কিন্তু তার মানে এই নয় যে আমাকে না জানিয়েই, আমার সঙ্গে আলোচনা না করেই আমারই নেওয়া কোনো সিদ্ধান্ত অন্য কেউ বদল করে দেবেন না। এটা আমি কখনোই বরদাস্ত করতে পারি না। তারপর বলল, তার সঙ্গে আপনার কবে দেখা হলো? পরশু। কোথায়? বামরাতে। আমরা তো এখানে আসার আগে ওর সঙ্গে দেখা করার কথা ছিলই। প্লাম্বার যে বদমাইশি করছে সে কথা জানাতে। যখন দেখা করলাম তখনই এ কথা বললেন উনি। এও বললেন যে উনি রানী বসাতে 2-1 দিনের মধ্যেই আসবেন, আর না আসতে পারলে লোক মারফত আপনাকে চিঠি পাঠাবেন। ও কথাকে বিশেষ গ্রাহ্য না করে চারুমতি বলল গিরিজাকে, চলো গিরিজা দিদি, আমরা তোমার বাড়িটা ভালো করে ঘুরে দেখি। তারপর স্কুল বাড়ি, হোস্টেল, খেলার মাঠ সব ঘুরে দেখাবো তোমাকে। যা দেখছি প্রথম সেমিস্টার শুরু করতে করতে পুজোর পরে, মানে কালী পুজোর পর হয়ে যাবে। স্টাফ সিলেকশন, তাদের কোয়ার্টার, লাইব্রেরি সব শেষ হতে তো সময় লাগবেই। যা লাগবে তা লাগবে। এত মহৎ একটা উদ্যোগ, সময় তো লাগবেই। সময়কে সময় দিতে হবেই। আজ এ পর্যন্তই। উপন্যাসের 8ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।